মুখে অবশেষে বাঁধ নিয়ে টনক নড়ল পানি উন্নয়ন বোর্ডের। খুলনায় বাঁশ দিয়ে মেরামতের পর ফেলা হচ্ছে মাটি। নামকা ওয়াস্তের সংস্কারে ক্ষোভ স্থানীয়দের। ভুতুড়ে বিলে বিপাকে পল্লী বিদ্যুতের গ্রাহকরা, মিলছে না হিসাব। যশোরে অভিযোগ দিলেও নেই সমাধান, অস্বীকার করে লিখিত দেওয়ার পরামর্শ কর্তৃপক্ষের। এবং উদ্বোধনের প্রায় 7 মাস পর 1 জুন চালু হচ্ছে খুলনা মোংলা রেলপথ। প্রতিদিন বেনাপোল থেকে ছাড়বে যাত্রীবাহী কমিউটার ট্রেন, উচ্ছ্বসিত এলাকাবাসী। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। অবশেষে তোপের মুখে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ভেঙে যাওয়া বেড়ি বাঁধ বাঁশ দিয়ে মেরামতের পর টনক নড়েছে পানি উন্নয়ন বোর্ডের। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের দাবি সত্ত্বেও টেকসই হয়নি খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের তেলিখালী এলাকার বাঁধ। 9-6 করে সংস্কারে প্রতি বছরই ঝড়, জলোচ্ছ্বাস আর উঁচু জোয়ারে ভেঙে যায় এই বাঁধ। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লন্ডভন্ড খুলনার উপকূল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার উপকূলীয় অঞ্চল দাকো, পাইকগাছা ও কয়রা। এখনো পানিবন্দী কয়েক হাজার মানুষ, খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। অনেকে আশ্রয় নিয়েছেন রাস্তার পাশে বেড়ি বাঁধের ওপর। স্থানীয়রা 3 দিন ধরে পরিশ্রম করে পাইকগাছা উপজেলার দেলুটি এলাকায় ভাঙা বেড়ি বাঁধের পাশে দিয়েছে বাঁশের পাইলিং। তাদের অভিযোগ, নামকা ওয়াস্তে কাজের কারণেই বারবার ভাঙছে বাঁধ। দফায় দফায় দ্বারস্থ হবার পরও তোয়াক্কা করে না পানি উন্নয়ন বোর্ড বা জনপ্রতিনিধি কেউই। টেকসই ব্যবস্থাপনা সেই দিকে আমরা যাই না। তো সব ভেসে গেছে আমাদের, যদি অন্তত কিছুটা বেঁচে থাকে যে আমরা তাই নিয়ে অন্তত যা আমরা ছেলে মেয়ের মুখে যত কিছু অন্তত দিতে পারি। প্রতি বছরের ন্যায় এবারও ভেঙেছে, এবারও মানুষের এত দুর্ভোগ। পানি উন্নয়ন বোর্ডের সাফাই, নদীর গতিপথ পরিবর্তনের কারণেই বারবার ভাঙছে এসব বাঁধ। নদীর স্কাউরিং হতে হতে এই পর্যায়ে আসছে। তারপরে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলে আমি ওইখানে কিন্তু আমি জিও ব্যাগ ডাম্পিং করাচ্ছি, যাতে বাঁধটা ক্ষতিগ্রস্ত না হয়। আর এটা আমি করাচ্ছি। রেমালের আঘাতে খুলনার 3 উপজেলার 8 পয়েন্টে বাঁধ ভেঙে যায়। সময় সংবাদ, খুলনা। ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতির তথ্য জানাতে এই মুহূর্তে খুলনার পাইকগাছায় আছেন রিপোর্টার তানজিম আহমেদ এবং বাগেরহাটের রামপালে আছেন সহকর্মী আলী আকবর টুটুল। সরাসরি প্রথমে যাচ্ছি তানজিমের কাছে। প্রাকৃতিক দুর্যোগ বা উঁচু জোয়ার, যে কোনো জলোচ্ছ্বাস বারবার ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় জেলা খুলনার বিভিন্ন বেড়িবাঁধ। অল্প আঘাত বা ঝড়ের যে তীব্রতা, তাতে কিন্তু আসলে ভেঙে যায় বিভিন্ন বাঁধ। সর্বশেষ যে ঘূর্ণিঝড় রেমালের আঘাত, সেখানেও অন্তত 3টি উপজেলার 8টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়। তেমনি একটি জায়গা পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের যে বাঁধ, সেই 22 পোল্ডারের পানি উন্নয়ন বোর্ডের সেই বাঁধটি আসলে 60-এর দশকে নির্মিত। এটিও ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ভেঙে বড় একটি অংশ, প্রায় 250 মিটারের মতো ভেঙে যায়। এবং এর এক পাশে কিন্তু মাত্র 1 বছর আগে নির্মাণ করা হয়েছে বাঁধ, এবং এক পাশে 60-এর দশকে, তো ঠিক মাঝখানে জায়গাটাতে ভেঙে গেছে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর সব বিভিন্ন সময় যেসব দুর্যোগ আসে, প্রতি দুর্যোগে তাদের এসব বাঁধ ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে যায়, প্লাবিত হয় নিম্ন অঞ্চল। এবং এর ফলে কিন্তু তাদের এক ধরনের যে অস্তিত্বের লড়াইয়ে তাদের সবসময় থাকতে হয়। বিভিন্ন সময় তাদের এই পানের যে প্লাবিত হয়ে যান, এর ফলে কিন্তু ঘর বাড়ি ভেসে যাওয়া থেকে শুরু করে অর্থনৈতিক বিভিন্ন ক্ষতি, তাদের চাষাবাদের যে একমাত্র জীবিকার মাধ্যম মাছ, সেই মাছগুলো ভেসে যায়। তাদের অন্য যেসব ফসল রয়েছে, সেই ফসলগুলো তারা উৎপাদন করতে পারে না। পুরো এলাকা লবণাক্ত হয়ে যায়। আমরা এখন যে এলাকাটি আসলে দেখানোর চেষ্টা করছি, বিস্তীর্ণ এলাকায় যে পানি, এর বাইরে একটি রিং বাঁধের মতো দেওয়া হয়েছে, অর্থাৎ যে বাঁধটি ভেঙেছে সেই বাঁধের থেকে জোয়ারের পানি যেন আরো বেশি গ্রামে ঢুকতে না পারে, লোকালয়ে প্রবেশ করতে না পারে, সেই জন্য স্থানীয়রা যে বাঁশের পাইলিং দিয়েছিলেন, এর বাইরে পানি উন্নয়ন বোর্ড থেকে যে স্ক্লেভেটর মেশিনের মাধ্যমে যে একটি বাঁধ মাটি দেওয়া হয়েছে। সাময়িকভাবে এই কাজটা আসলে করা হয়েছে, কিন্তু এটি কোনো দীর্ঘমেয়াদী বা টেকসই কোনো সমাধান নয়। আবারও যদি কোনো ঝড় আঘাত আনে বা উঁচু জোয়ার হয়, তাহলে কিন্তু এই এলাকা আবারও প্লাবিত হবে। এবং সেখানে কিন্তু আসলে সুপেয় পানির তীব্র সংকট, কোথাও একটু পানি নেই এবং খাওয়ার পানি নেই, রান্নার কোনো সুযোগ নেই। 2-3 দিন ধরে স্থানীয় মানুষরা তারা আসলে অনেকটা অভুক্ত অবস্থায় রয়েছেন। তারপরে স্বেচ্ছাসেবী তারা চেষ্টা করছেন তাদের আসলে অস্তিত্বের যে জায়গা, সেটি ঠিক রাখার জন্য। ঘূর্ণিঝড় রেমালের আঘাতের ফলে খুলনার উপকূলে যে খবর আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা একটু এখন যেতে চাই বাগেরহাটে, সেখানে রয়েছেন সহকর্মী আলী আকবর টুটুল।
অবস্থানগত দিক থেকে, ভৌগোলিক অবস্থানগত দিক থেকে যে আসলে বাগেরহাটের অবস্থান একেবারেই দক্ষিণ অঞ্চলের একেবারে সুন্দরবন কোল ঘেঁষে যে বঙ্গোপসাগরের পাশ দিয়ে আসলে যে নদীটা বয়ে আসছে, যে আসলে বলেশ্বর নদী কিন্তু বারবার দুর্যোগের কবলে, এবং এই দুর্যোগপূর্ণ এলাকা শরণখোলা, বাগেরহাটের মোড়লগঞ্জ এলাকা, আমি যেখানে আছি রামপাল এলাকা, এই এলাকায় আসলে অসংখ্য ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যেমন অন্যান্য যে দুর্যোগ যেটা হয়েছিল, যেমন সম্প্রতি যে আমফান এবং ইয়াসের মতো যে ঘূর্ণিঝড়, তার চেয়ে কিন্তু ভয়াবহ দুর্যোগের কবলে কিন্তু পড়েছে এই রেমালের দুর্যোগ। এই দুর্যোগ কিন্তু আসলে মানুষকে পিছু হচ্ছে এবং এটা খুবই দুর্যোগপূর্ণ এলাকার হওয়ার কারণে এখন কিন্তু যেটা আসলে দিন যতই যাচ্ছে ততই কিন্তু আসলে এখানে ক্ষতচিহ্ন বেরিয়ে আসছে। আমরা যেখানে আছি এখানে আমরা দেখছি 50টা পরিবারের কেউই রাত্রে আসলে ঘুমাতে পারছেন না। প্রত্যেকটা পরিবারের যে কাঁচা ঘর, সে মাটি সরে গেছে, উপরে কোনো স্ট্রাকচার দাঁড়িয়ে আছে, অনেকের জায়গায় টিন উঠে গিয়েছে। এভাবে কিন্তু প্রত্যেকটা পরিবারের এখন কিন্তু মানবতার জীবনযাপন করছে। বাগেরহাটের উপকূল এলাকার মানুষ প্রতিনিয়ত কিন্তু দুর্যোগের মধ্যে তাদের জীবনযাপন করে, কিন্তু তাদের কিন্তু একটাই দাবি হলো যে আমরা ত্রাণ চাই না। তারপরেও কিন্তু আসলে বেড়িবাঁধ আজও পর্যন্ত নির্মাণ হয়নি। আপনাকে জানিয়ে রাখি যে বাগেরহাটের 185 কিলোমিটার কোনো বেড়িবাঁধের অস্তিত্ব নাই। এ কারণে কিন্তু বারবার দুর্যোগে জোয়ার ভাটার পানি উঠে এবং তারা কিন্তু আসলে দিনের দিন এবং এরকম দুর্ভোগের শিকার হয়। এবার যে শিকার হয়েছেন এখানে জলোচ্ছ্বাসের কারণে কিন্তু মানুষের একেবারে নাবিশ্বাস হয়েছে। এখন পর্যন্ত আসলে কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায় নেই। তারপরেও কিন্তু মানুষ তার জীবন যুদ্ধে আসলে বেঁচে থাকার জন্য একটাই দাবি করছেন যে আসলে আমরা ত্রাণ চাই না, আমরা চাই বেড়িবাঁধ। এই বেড়িবাঁধের কারণে কিন্তু আসলে আজকে সব সম্পদ ক্ষয়ক্ষতি হচ্ছে, কৃষি থেকে মৎস্য ঘের থেকে শুরু করে সব ক্ষেত্রে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। এই ছিল আমার কাছে বাগেরহাটের আসলে দুর্যোগের সবশেষ খবর। ভুতুড়ে বিল নিয়ে বিপাকে পড়েছেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা। গত 2 মাস ধরে বিলের কাগজে হিসাব মিলছে না অধিকাংশ গ্রাহকের। অভিযোগ উঠেছে প্রতিটি বিলে অতিরিক্ত টাকা যোগ করে দেওয়া হয়েছে। এ নিয়ে অভিযোগ করা হলেও মিলছে না কোনো সমাধান। জুয়েল মৃধার পাঠানো তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। স্বাভাবিক সময়ে একটি পরিবারে যে বিদ্যুৎ বিল আসতো 300 থেকে 400 টাকা, গত কয়েক মাস ধরে সেই বিল আসছে 800 থেকে 900 টাকা। বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে যশোরের পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা। তাদের অভিযোগ, মিটার না দেখে অফিসে বসে বিল করছেন কর্মকর্তারা। প্রতি মাসে বিলের সঙ্গে অতিরিক্ত যুক্ত করা হচ্ছে 80 থেকে 200 ইউনিট বেশি বিদ্যুৎ। এ নিয়ে বিদ্যুৎ অফিসে বারবার অভিযোগ করার পরও মিলছে না কোনো প্রতিকার। গত মাসে যার 800 টাকার বিল আছে, এ মাসে তার 4300। অতিরিক্ত ভুতুড়ে বিলের জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এই জায়গায় টাকা দিতে হবে, না দিলে কারেন্ট কেটে দেবে। গরিব মানুষ আমরা খাইতে খাই, আমাদের বিল কমাতে হবে। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি নন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর জেনারেল ম্যানেজার। মুঠোফোনে প্রসঙ্গ এড়িয়ে গ্রাহকদের লিখিত অভিযোগ করার পরামর্শ দেন। বিদ্যুৎ বিতরণ লাইনে খুব বিজি আছে, কোনো এরকম কোনো বিল আমার জানা নেই। গ্রাহকদেরকে পাঠাইবে, আমরা দেখেছি। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে বর্তমানে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর গ্রাহক সংখ্যা 5,72,517 জন। এর মধ্যে আবাসিক গ্রাহক 5,06,098 জন। সময় সংবাদ, যশোর। উদ্বোধনের প্রায় 7 মাস পর অবশেষে চালু হচ্ছে খুলনা মোংলা রেলপথ। 1 জুন থেকে প্রতিদিন বেতনা এক্সপ্রেস কমিউটার ট্রেনটি বেনাপোল থেকে ফুলতলা হয়ে মোংলা পর্যন্ত যাবে এবং ফিরবে। এতে উচ্ছ্বসিত এই অঞ্চলের মানুষ। আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। ভারত সরকারের ঋণ সহায়তা চুক্তির আওতায় 2010 সালে খুলনা মোংলা রেলপথের কাজ শুরু হয়। কাজ শেষে 2023 সালের 1 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের উদ্বোধন করেন। 91 কিলোমিটার রেলপথের পাশাপাশি রূপসা নদীর উপর 5.13 কিলোমিটার দীর্ঘ রেল সেতু, 11টি প্ল্যাটফর্ম, 107টি ছোট ব্রিজ ও 9টি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে নতুন এই রেলপথে। দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে অবশেষে। প্রকল্পের কাজ শুরুর প্রায় 1 যুগ পর আর উদ্বোধনের প্রায় 7 মাস পর স্বল্প পরিসরে চালু হতে যাচ্ছে খুলনার ফুলতলা থেকে মোংলা পর্যন্ত নতুন নির্মিত রেলপথ। 1 জুন থেকে এই রেলপথে ছুটবে ট্রেন।
যাত্রীবাহী ট্রেনের মাধ্যমে এই রেলপথের যাত্রা শুরু হচ্ছে। প্রতিদিন সকাল 9:15টায় বেতনা এক্সপ্রেস কমিউটার ট্রেন বেনাপোল থেকে যাত্রা শুরু করে ফুলতলা হয়ে মোংলায় পৌঁছাবে দুপুর 12:30টায়। একইভাবে দুপুর 1টায় মোংলা থেকে ছেড়ে বিকেল 4:30টায় বেনাপোলে পৌঁছাবে ট্রেনটি। ভবিষ্যতে যদি আরও ট্রেন বাড়ে এখানে, তাহলে আমরা আরও বেশি উপকৃত হব। খুশি, এই সুযোগ আমাদের আসছে সামনে। আগামীতে এ পথে যাত্রীবাহী ট্রেনের সংখ্যা বাড়ানো ও দ্রুত পণ্যবাহী ট্রেন চালানোর আশ্বাস প্রকল্প সংশ্লিষ্টদের। অবিলম্বে ফ্রেট ট্রেনও চালু হবে মোংলা থেকে মালামাল সারা বাংলাদেশে চলাচলের জন্য। প্রকল্পে খরচ হয়েছে 4,261 কোটি টাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে কালীগঞ্জ শহরের জনতা মোড়ে এই কর্মসূচি করেন স্থানীয় ব্যবসায়ীরা। এতে এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন, স্থানীয় ব্যবসায়ী সমিতির সদস্যরা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন থেকে এমপি আনার হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। খুলনার দাকোপে 1.5 ঘন্টার ব্যবধানে 13টি গরু মারা গেছে। সকাল 10টা থেকে বেলা 11:30টার মধ্যে উপজেলার ধোপাদি গ্রামে এ ঘটনা ঘটে। প্রাণী সম্পদ বিভাগ জানায়, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বর্ষণে উপজেলার বেশিরভাগ বিলে জলাবদ্ধতা তৈরি হয়। বিলে তরমুজ চাষে ব্যবহৃত কীটনাশক গলে বিষাক্ত হওয়া পানে এসব গরু মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে উপজেলার কৈলাসগঞ্জ, লাউডোব, বাজুয়া ও বানিসান্তা ইউনিয়নের বিভিন্ন গ্রামেও অনেক গরু অসুস্থ হয়ে পড়েছে। এ নিয়ে বিপাকে পড়েছেন এলাকাবাসী। এ অবস্থায় আপাতত বিলে গরু ছেড়ে না রাখার পরামর্শ প্রাণী সম্পদ বিভাগের। 2 বছর ধরে পানি সরবরাহ নেই গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পে। পাম্পের উপর নির্ভর করতে হচ্ছে লাখো কৃষককে। এ কারণে তাদের বছরে গুনতে হচ্ছে বাড়তি 300 কোটি টাকা। এদিকে সংকট সমাধানে ব্যর্থ পানি উন্নয়ন বোর্ড। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঁদপুর গ্রামের দিগন্ত বিস্তৃত মাঠ, গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের প্রধান সেচ খাল বয়ে গেছে পাশ দিয়েই। এ খালের পানি দিয়েই ফসল আবাদ হলেও গত 2 বছর ধরে বন্ধ পানি সরবরাহ। কৃষক জানায়, দিকে সেচ খালের পানি দিয়ে প্রতি বিঘা জমিতে ধান আবাদে খরচ হয় 600 টাকা, আর সেচ পাম্প থেকে পানি দিয়ে আবাদ করতে খরচ হয় 8 থেকে 10,000 টাকা। এই হিসাবে প্রতি বছর 4 জেলার অন্তত 4 লাখ কৃষকের বাড়তি খরচ হচ্ছে 250 থেকে 300 কোটি টাকা। 5,000 তেল লাগে, তাতে একবার ধান দিলে আবার খরচ হয় 10,000 টাকা। পানি যদি না থাকে তাহলে মানুষজন কি খাবে আর কি করবে? এদিকে পানি দিত তাহলে আমাদের আবাদটা শুরু হয়ে যেত, আবার ধান শুরু হয়ে যেত। তবে সংকটের সমাধান নেই পানি উন্নয়ন বোর্ডের কাছে। গত বছর 2,500 কোটি টাকার ডিপিপি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে গতানুগতিক বক্তব্য সংশ্লিষ্ট কর্মকর্তার। জিকে এটা রিহ্যাবিলিটেশন একটি প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ের মধ্যে আছে, প্ল্যানিং কমিশনে আছে। আশা করতেছি যে চলতি অর্থ বছর নাগাদে এটা একনেক করতে অনুমোদিত হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বর্তমানে খরিফ 1 মৌসুমে কিছুটা পানি সরবরাহ করা হলেও বাকি সময় বন্ধ রাখছে কর্তৃপক্ষ। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। আরেকবার নদী খনন করে মাটি রাখা হয় তীরে। বৃষ্টির পানিতে সে মাটির একাংশ পরে আবারও ভরাট হয় নদী। বাকি অংশ বিভিন্নভাবে বিক্রি করে স্থানীয় প্রভাবশালীরা। এ কারণে কোনো কাজেই আসেনি প্রায় 73 কোটি টাকা খরচ করে চুয়াডাঙ্গায় 6টি নদী পুনঃখনন প্রকল্পের কার্যক্রম। গতানুগতিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। মাহফুজ মামুনের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। 2019 সাল থেকে 2022 সালের মধ্যে চুয়াডাঙ্গার চিত্রা, কুমার, নবগঙ্গা, করতোয়া, নৌকার খাল ও ভৈরব নদী পুনঃখনন করে পানি উন্নয়ন বোর্ড। এলাকাবাসী জানান, খননের পর মাটি রাখা হয় নদীর তীরে। এর মধ্যে মাটির একাংশ বৃষ্টির পানির সঙ্গে ধসে আবারও ভরাট হয় নদী। এ কারণে 2 বছর আগে ও পরের নদীগুলোর চিত্র দেখতে একই রকম। অন্যদিকে মাটির বাকি অংশ বিক্রি করে শেষ করছে স্থানীয় প্রভাবশালীরা। অনেকেই আবার জায়গা ফাঁকা পেয়ে নদীর তীরে শুরু করেছেন চাষাবাদ। কোটি কোটি টাকা খরচ করে নদী পুনঃখননের কোনো সুফল পাচ্ছেন না স্থানীয়রা। এত টাকা পয়সা খরচ করে দিয়ে এবার সেই খালটা আবার বুঝে আবার কোনো কাজে আসছে না। আবার যে এই কুচক্র মহল যারা মাটি বিক্রয় করেছে এদেরকে আমরা দৃষ্টান্ত শাস্তিমূলক দাবি করছি। নদীর তীরের মাটি বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। যে সকল ব্যক্তি অবৈধভাবে এই মাটি অপসারণ করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে চুয়াডাঙ্গার 6টি নদীর 84.5 কিলোমিটার খননে ব্যয় হয় প্রায় 72 কোটি 21 লাখ টাকা।
এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।